আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা এবং আমার গ্রুপের ফলোয়ার্স ভাই ও বোনরা সবাইকে শুভ বিকাল জানাচ্ছি। শরীরটা হঠাৎ অনেক খারাপ হয়েছে। গতকালকে থেকেই সর্দির আভাস ছিল, রাতে জ্বর ছিল, প্রচণ্ড গায়ে ব্যথা। তো সব কিছু মিলিয়ে শরীরটা খুবই খারাপ। কারো বিষাদ লেগেছে জানি না, কারো যদি মনে কষ্ট দিয়ে থাকে ভাই ক্ষমা করে দিয়েন। আর যারা এমনি ভালোবাসেন তারা একটু দোয়া করে দিয়েন, তাহলে আশা করি আপনাদের সার্ভিসটা ভালো করে দিতে পারবো। তা এখন কষ্ট করে বসছি, আপনারা অপেক্ষা করে থাকবেন। আপনাদেরকে উপেক্ষা করার আসলে সুযোগ নাই, মনে সায় দেয় না, যেটার কারণে বসে গেলাম। আমরা ইন্ডেক্সের এই চার্টটা যদি দেখি আগাগোড়া, তাহলে মোটামুটি বায়ার সেলারের স্ট্রং রশি টানাটানি ছিল। মানে অনেক দফা চেষ্টা করে নিচে নেমেছে, অনেক আবার দফায় দফায় উপরে উঠিয়েছে। শেষ বিকেলে সেলারদেরই জয় হয়েছে, যেহেতু ইন্ডেক্স মাইনাস ছিল 14.7, মানে 15 পয়েন্ট মাইনাস, 5711তে বাজার চলে এসছে। আর 169টা শেয়ার অ্যাডভান্স করেছে, 182টা ডিক্লাইন করেছে, যেখানে 668 কোটি টাকার ট্রেড, 733 থেকে 668। অত খারাপ ছিল এটা বলা যাবে না, কারণ ইন্ডেক্স যখন পজিটিভ থাকে এটা 800 কোটি টাকা হয়ে যায়, ইন্ডেক্স নেগেটিভ থাকলে 600তে নামে, এটা আমরা সবাই জানি। আর রবিবার ছিল যেহেতু প্রথম দিন, অনেকে হয়তো এই সপ্তাহটা দেখে ইনভেস্ট করবে, এগুলো অনেক বিষয় থাকে, যেটার কারণে আমাদের ভলিউমটা আমরা আসলে কম দেখি। তাহলে আলটিমেটলি মার্কেটের অবস্থা কি, মার্কেট নিয়ে আমরা অনেকটুকু আশাবাদী ছিলাম। তো আজকে সে আশাটা পূরণ হয়নি, অতটা পূরণ না হলেও আমরা অতটা নিরাশা হচ্ছি না। এটার মূল কারণ আছে, সেটা আমরা স্কয়ার ফার্মা, জিপি, তারপরে ভ্যাট ভিসি থেকে শুরু করে অনেকগুলা মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা কারেকশন হতে দেখেছি। এটার পাশাপাশি লো পেড জাং যত শেয়ার আছে, মোটামুটি আমরা ম্যাক্সিমাম শেয়ারকে বলতে পারবো যেগুলা সকালে কারেকশন করেছে আবার বিকালে বেড়েছে। যার মধ্যে যেমন লিন্ডেবিডি দেখেন 1500 টাকা, সোনালিয়াস 308 টাকা, তারপরে জিপি 325 ছিল সকালে, এখন বিকালে 334। তা আমরা যদি এগুলোকে পজিটিভ ধরি, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সূচকে ভালো ধরনের ইম্প্যাক্ট পড়েছে, এটা আমরা বলতে পারছি। এছাড়া ওরিয়ন, অগ্নি, সিপাল অনেক দিন পরে একটা হল্টেড করেছে, আজকে পজিটিভলি হল্টেড, যেটাকে আমরা বলি মোটামুটি ওর যেসব জায়গায় গিয়ে বাড়া উচিত সেই জায়গাগুলো অতিক্রম করে মোটামুটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এইভাবে অনেক শেয়ার আছে, যেমন গতকালকে আমরা এমারল অয়েলকে দেখেছি, তারপরে সোনালী পেপার, এরকম অনেক শেয়ার যেগুলো অনেক লোতে নেমে গিয়েছিল, সেগুলো এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এখন দেখা যাক যে শেয়ারগুলো আমাদের মোটামুটি টপ 20-তে আছে, এগুলোর প্রতি মানুষের পাবলিকের ঝোঁক বেশি আমরা বলতে পারি। খান বারদাস অনেক দিন পরে আবার অপ্রতিরোধ্যভাবে বাড়ছে, এটারও দীর্ঘ লম্বা পতন শেষে এখন আপট্রেন্ডটা কন্টিনিউ করছে। তো যাই হোক, আমরা এখন দেখি টপ 10-এ যে 10% হিট করেছিল এরকম খারাপ মার্কেটেও সেই শেয়ারগুলো দেখি। যেমন বন্ধ শেয়ারগুলোর মধ্যে এমারল অয়েল ছিল, এসকে ট্রিমের মতো শেয়ার, যেখানে লেআউট ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগে। তো এইসব শেয়ারগুলোকে যখন আমরা বাড়তে দেখি, আসলে আমরা বাজার নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। সেখানে দ্বিধার একটাই কারণ থাকে, সেটা এই টাইপের শেয়ারগুলো যখন বাড়ে আমরা আসলে বুঝতে পারি না যে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে। তো মার্কেট আসলে ঘুরিয়ে পিছিয়ে কখনো ফান্ডামেন্টাল, কখনো লো পেড জাং, কখনো স্কয়ার ফার্মা, জিপি, এগুলো নিয়েই কিন্তু আসলে আমাদের সংসার, কখনো এগুলো বাড়বে কখনো ওইগুলো বাড়বে, এই টাইপেরই কিন্তু রুলস এই বাজারে দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি। আর অনেক পতনের পরে বাড়ে, সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে। যেমন ওরিয়ন ইনফিউশন কন্টিনিউয়াসলি বাড়ছে, লাইক দ্যাট সিপাল আজকে যতটুকু বেড়েছে, মানে মোটামুটি 266 থেকে একেবারে
টাকা, এটা অনেক বড় ব্যাপার। তারপরে আমরা আরও কিছু শেয়ার যেমন এরকম গোল্ডেন সন, খান ব্রাদার্স তো আগে বলেছি, নাইক্যাপের মতো শেয়ার, যেমন নাইক্যাপ পড়তে 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 মানে এটার একদম তলানির চরম লেভেলে নেমে গিয়েছিল। তো সেখান থেকে আজকে একটু বেশি বেড়েছে। গত 4 দিন অবশ্য আমরা এখানে দেখেছি একটা সাইডে মুভমেন্ট ক্রিয়েট করেছিল, যেখানে অ্যাকুমুলেশন জোন, এমনকি গত দিন বৃহস্পতিবার একটা ডোজি ক্যান্ডেল করার পরে আজকে একটা উল্লাস ফলন ঘটেছে। তো এটা হচ্ছে বাজারের সৌন্দর্য, এটা সুন্দর একটা প্যাটার্ন করেছিল। আর এর মধ্যে লুজারেও যারা আছে, লুজার শেয়ারগুলোতে আমরা টপ 10% হিট করেছে এরকম হচ্ছে ট্রাস্ট ব্যাংক, এনটিসি, ইভিএল, এগুলো ছাড়া আর অধিকাংশ 4-5%, 3% করে, অত বেশি পতন হয়েছে এটা আমরা বলতে পারবো না। তাহলে এই দুইটা সাইড যখন দেখি আমরা তখন বাজারকে অনেক সুস্থ স্বাভাবিক মনে করি। তাহলে ইন্ডেক্সের চার্টে আমরা আসলে কিসের প্রতিফলন দেখছি? তাহলে আমরা ইন্ডেক্সের চার্টের ওই যে ফিবো ড্র করা ছিল সেই চার্টটা যদি দেখি, তাহলে আমরা আজকে দেখতে পাচ্ছি ক্যান্ডেলের যে ট্রেইলটা করেছে এটা অনেক লম্বা টাইপের, এমনকি এখানে কোনো সাপোর্টও ছিল না। ওই সাপোর্ট না থেকেও 5699 থেকে 5711.8 ক্লোজ করেছে, যেটা হচ্ছে রিসেন্ট যে ডাউন সুইংটা হয়েছে, আপস অ্যান্ড ডাউনস, সেটার 50%-এর উপরে ক্লোজ করেছে। উপরে যেহেতু ক্লোজ করেছে এটাকে আমি পজিটিভলি বলবো। আমরা ধারণা করেছিলাম এই দুইটা ক্যান্ডেল এই টাইপের হলে নর্মালি অনেক পড়ে, এটা আমরা অনেকেই জানি। তারপর আমরা অনেকগুলো রিজন, অনেকগুলা ফরম্যাট রেডি করে বাজারে প্রত্যাশা করেছিলাম বাড়বে। তো সে হয়তো সামান্য পতন হয়েছে, কিন্তু মার্কেট এখনও হচ্ছে ডাউন ট্রেন্ডে চলে গেছে, এটা আমরা বলবো না। আবার আপ ট্রেন্ডেও কিন্তু এখনও যায়নি। তো এই ক্ষেত্রে যে টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, ক্যান্ডেলটা রেড হলেও প্যাটার্নটা যে টাইপের ক্রিয়েট করেছে সেটা কিন্তু পজিটিভ, মানে অনেক নিচ থেকে অনেক বাই প্রেশার দিয়ে অনেক উপরে তুলে নেওয়া। যেমন এই ক্যান্ডেলটাতে আমরা দেখেছি অনেক নিচে পড়েছে, তারপর অনেক উপরে উঠেছে, রেড ছিল কিন্তু তারপরে বড় একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আমরা আগামীকালে যদি এরকম কিছু দেখি তাহলে মোটেও আমরা অবাক হব না। তো আমরা কেন অবাক হব না সেটা একটু বলি। আমরা আমাদের আওয়ারলি চার্টে আমরা দেখলাম, এটাকে যদি আমরা ডেতে আনি তাহলে আরও পরিষ্কার হবে। আমি ওখানে আর আঁকাআঁকি করলাম না। এই পরিষ্কারের মধ্যে যে ট্রেন লাইনটা ড্র করা আছে, গতকালকের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেল দুইটাই কিন্তু ট্রেন লাইনের বাইরে আছে। তার মানেটা হচ্ছে ট্রেন লাইনটা ডাউন ট্রেন লাইনটাকে ব্রেকআউট করে প্রাইসটা বের হয়ে আছে, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমি এটাই দেখাতে চেয়েছিলাম। তো সেখানে আওয়ারলি চার্টে আমরা দেখি অন্য একটা কারণে, সেটা হচ্ছে আওয়ারলি চার্টে সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো অনেক স্পেসিফিক করা যায়, আর ক্যান্ডেলের চরিত্রগুলো খুব ভালোভাবে দেখা যায়, কোন ঘন্টায় কী টাইপের আচরণ বাজার করছে, এটা কিন্তু খুব ভালোভাবে আমরা প্রতীয়মান হই। তো সেটার প্রেক্ষিতে যখন ট্রেন্ড লাইন ভেঙে ক্যান্ডেলটা নিচে পড়ে যায়, পর ঘন্টায় কিন্তু সেটাকে বাই প্রেশার দিয়ে অনেক উপর উঠে আছে, যেটা আমরা ডে চার্টে এই যে টেইল যেটা, সেটা আমরা হলাম এই দুইটা ক্যান্ডেলের প্রতিফলন। তো এরপরে অনেক উপরে উঠলেও প্রাইসটা ধরে রাখতে পারেনি, কিন্তু এখন যে ক্যান্ডেলটা করেছে শেষ আওয়ারে সেটা কিন্তু আবার ভালো ক্যান্ডেল, পজিটিভ ক্যান্ডেল। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি ইন্ডেক্স নিয়ে একটা প্রত্যাশা করতেই পারি। তাহলে আমরা যদি এখানে একটা সাপোর্ট আর রেসিস্ট্যান্স হিসাব করতে পারি, তাহলে আমরা আগামীকালকের জন্য আবারও একটা সাপোর্ট হিসাব করছি 5695, যেটা আজকে এসেছিল, আর সেখান থেকে রেসিস্ট্যান্সও খুব কাছাকাছি 5740। তো 5740টাকে আসলে একটা বড় ধরনের বাধাতে পরিণত করেছে, বারবার এখানে এসে রিটেস্ট করে মার্কেটটা উইন করে যেতে পারছে না। কারণ এর আগের বারও সে একই জায়গায় গেছে, তারপরে কিছুটা পড়ে আবারও সেখানে বাড়ি খেয়েছে, আজকেও আবার অনেক নিচে পড়েছে, কিন্তু সেই জায়গাটায় টাচ করে বারবার নিচের দিকে চলে আসছে, রিটেস্ট করছে। তো রিটেস্ট 3বার করার পরে চতুর্থবার অবশ্যই গেইন করবে। আর আগামী দিন যদি কোনো কারণে 5694 নিচে বাজার নেমে যায়, তাহলে কিন্তু আমরা আবার কিছু সময় ডাউন ট্রেন্ডের জন্য রেডি হয়ে যেতে হবে। এই হচ্ছে আমাদের ইন্ডেক্সের আলোচনা। আর কিছু শেয়ার আজকে অল্প কিছু শেয়ার অ্যানালাইসিস দিব, যেহেতু শরীর খারাপ, আসলে লম্বা সময় বকবক করতে পারছি না।
সেখানে এটা হলো সোনালী পেপার। সোনালী পেপারে আমরা লাস্ট ডেতে যে চার্টটা দিয়েছিলাম সেটা হচ্ছে 100, এই যে রেড ক্যান্ডেলে ছিল 147 টাকার কাছাকাছি কোনো একটা জায়গা, যেটা আমাদের ফেসবুক গ্রুপে ছিল। এই জায়গাটায় এইটাই 147 টাকা 50 পয়সা বা 70 পয়সা এরকম ছিল। এইখানে আসলে এক্স্যাক্টলি আমরা অল্প কিছু শেয়ার বাই করেছি। এটা যদিও উইকলি চার্ট অনুসারে কিন্তু আমরা এইসব জায়গায় বাই করেছি। এমনকি আজকে আমরা 30 টাকা প্রফিট নিয়ে বেরিয়েছি, কিন্তু আমরা বেরিয়েছি এটা একটা কারণে বলবো, অন্য একটা শেয়ার এন্ট্রি নেওয়ার কারণে আসলে এই শেয়ারটা থেকে বের হতে হয়েছে। আর এটা ছাড়াও এটার আমি আরেকটা ডাইনামিক জোন যখন ড্র করেছি, সেখানে এটাকে আমার আপাতত কালকে মনে হচ্ছিল যে এটা প্রাইস পড়ারও সম্ভাবনা আছে। এটাতে আমার একটা ডে চার্টে পিভট ড্র করা আছে, আর মানে রিসেন্ট আপস অ্যান্ড ডাউনসের মধ্যে। সেখানে আমি এটার 188 টাকায় কিছুটা রেসিস্ট্যান্স আছে, সেটা হয়তো এখানে বাধাপ্রাপ্ত হতেও পারে। তো যে টাইপের আজকে ভলিউম করেছে গত যে কোনো সময়ের চাইতে এটা অনেক হাই ভলিউম, তো সেখানে এটা বাধাপ্রাপ্ত হবে এটা আর প্রত্যাশা আমি করছি না, কারণ ভলিউমকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সাময়িক কারেকশন হতেই পারে, এটা আলাদা হিসাব। এ হচ্ছে সোনালী পেপার। আর একটা হচ্ছে সি পার্ল থেকে আমরা যখন সাম্প্রতিক সবাই যখন বলছিল যে এটা কীরকম হতে পারে কি আর সে বিষয়ে, তখন কিন্তু সবাইকে হোপগুলো কিন্তু আমি দিয়েছি। এটা সর্বনিম্ন লো ছিল 44-45 টাকা। তো আমরা 43 পর্যন্ত যখন চলে আসতে আমরা সেদিনই কিন্তু বাই করি শেয়ারটা। এটা অনেকেই জানেন যারা ফেসবুক গ্রুপে আছে। তো সেইখান থেকে আমরা আজকে প্রফিট টেক করেছি হল্টেড প্রাইসে, যেটা মোটেও ভালো ছিল না, কারণ হচ্ছে আজকে অনেক ভলিউমও বেড়েছে, হল্টেডও করেছে। আগামী দিনেও হল্টেড করলে আমরা অবাক হব না, কারণ এটারও ভলিউম অনেক বেড়েছে। তবে বাধা বেশি দূরে নয়, 56 টাকা। 56 থেকে সামান্য কারেকশন হয়ে এটা আরও ধীরে ধীরে উপরের দিকে চলে যাবে, যদি এটাতে আর কোনো ঝামেলা না থাকে। এই হচ্ছে এই দুইটা শেয়ার। সেলিং ক্লাইম্যাক্স, আমরা বাই ক্লাইম্যাক্স হচ্ছিলাম, বাই করার মতো খারাপ মার্কেটেও কিছু শেয়ার রেডি হচ্ছে, এগুলো আগামী দিনে বাই করতে হবে এরকম কোনো কথা না। আমি বাইয়ের জন্য রেডি হচ্ছে এটা বলবো। সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে আইটিসি। আমরা আইটিসি নিয়ে আগেও কিন্তু অ্যানালাইসিস দিয়েছিলাম, অ্যানালাইসিসটা এখনও আছে, ভ্যালিড আছে। তো এটার একটা আমরা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, একটা চ্যানেল ড্র করেছি। সেই চ্যানেল অনুসারে চ্যানেলটা কিন্তু ডাউনমুখী আছে, আর আমরা যদি ট্রেন্ড লাইনটা ড্র করেছি সেটা কিন্তু আপমুখী আছে। আপমুখী হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই লোটা যেখানে আছে সেটা লোয়ার হাই করেছে, আর ডাউন ট্রেন্ড চ্যানেল হয়েছে একটা কারণে হায়ার লো, এই হচ্ছে মূল হাইটা। তো যেটার কারণে এই টাইপের যখন প্যাটার্ন তৈরি করে, আমি যদি চ্যানেলটা বাদ দিই, এটাকে যদি আমি হিসাব করি, এটা ব্রেকআউট পয়েন্ট হচ্ছে এক্স্যাক্টলি বাই পয়েন্ট। তো সেটা হতে পারে একদম 45 টাকার উপরে, 45 টাকা টাচ করে উপরে যখন উঠে যাবে সেদিন হবে এটার বাই জোন। আর হচ্ছে এটা যদি এই মুহূর্তে মিডলে যদি কেউ বাই করেন, সে আগামী দিন কেউ বাই করে ফেললেন, সেক্ষেত্রে স্টপ লস নির্ধারণ করতে হবে কিন্তু 40 টাকা 50 পয়সায়। তো সো এগুলোকে মাথায় রেখে যদি কেউ বাই করতে চান কোনো আপত্তি নেই। এই হচ্ছে আইটিসি। এরপর হচ্ছে আইপিডিসি। এগুলো কিন্তু প্রমিজিং শেয়ার, সবাই কিন্তু প্রায় সময় এগুলোকে রিকোয়েস্ট খুঁজেন, ড্র করতে বলেন। তো আমি আর ড্রতে গেলাম না, আমার যেহেতু আগে ড্র করা আছে সেখান থেকে আমি দেখে দেখে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি কোন জায়গায় আসলে কি করবেন সেই জায়গাগুলো। তো এটা সম্ভাব্য যে ড্রয়িংটা করা ছিল সেটা এখন ইনভ্যালিড, এটা উইকলি ছিল এক্স্যাক্টলি। এটাকে যদি আমি ডেতে হিসাব করি, এটার যে মাস্টার ট্রেন্ড লাইন ছিল সেটা কিন্তু ভেঙেছে একেবারে 24শে সেপ্টেম্বর, যেখানে প্রাইস ছিল 22 টাকা 60-70 পয়সা, এখন হচ্ছে 21 টাকা 80 পয়সা। তাহলে আমরা এটা ব্রেকডাউন হওয়ার পরে এই জায়গাটা বাই হবে, এটা আমরা প্রত্যাশা করি না এখানে। কারণ হচ্ছে এই ট্রেন্ড লাইনটাকে যদি আমরা সামনে টেনে দিই, তাহলেও কিন্তু আমাদের প্রাইস 23 টাকার উপরে যাওয়ার আগে কিন্তু বাই পজিশন তৈরি হয় না। তো 23 টাকা পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে এখানে এটাকে সিলেকশন আনার মূল কারণটা হচ্ছে
একটু পরে বলবো আমি। আর অন্য একটা শেয়ারে 1 2 3 4 5 দিন ধরে এই শেয়ারটা 21 টাকা 40 পর্যন্ত এসে ক্লোজ হচ্ছে কিন্তু উপরে 22 টাকা 22 21 70 80 এইসব লেভেলে। তো এইভাবে যখন এখনকার প্যাটার্ন যেটা প্রেজেন্ট টাইমে এই টাইপের প্যাটার্ন ক্রিয়েট করার পরে হুট করে একদিন প্রাইস অনেক বেশি বেড়ে যায়, হুট করে হল্টেড হয়ে যায়। যেমন এই জায়গাগুলো তো এটাকে আমরা কনসোলিডেশন টাইম বলি বা জোন বলি। তো এইটাও কিন্তু সেই টাইপের একটা টাইম জোন ক্রিয়েট করেছে। এখান থেকে যে কোনো দিন এটা হল্টেড হয়ে হয়তো বেড়েও যেতে পারে অথবা নিচের দিকেও চলে আসতে পারে। তো নিচের দিকে আসতে হলে এটার স্টপ লস দাঁড়াবে 21 টাকা। আর যদি কোনো কারণে এই মিডল জায়গাটাতে আমরা বাই করে ফেলি তাহলে স্টপ লস সেট করতে হবে মিনিমাম 21 টাকায়, আর বাই রেঞ্জ হচ্ছে 23 টাকার উপরে। তাহলে এই হচ্ছে আইপিডিসির একটা চমৎকার ভালো হিসাব। আর এরপরে আমি কেন অপেক্ষা করতে বলছি সেটা হচ্ছে আপনাকে নাহিটা দেখাবো আমি। এটা কি হচ্ছে বারবার? নাহিটা একটু আগে আমি দেখিয়েছিলাম, এখনো আবার বলছি। নাহিতেও ঠিক হুবহুব সিমিলার টাইপের প্যাটার্নটা ক্রিয়েট করেছে। এরকম অনেকগুলো শেয়ার কিন্তু আজকে দাম বেড়েছে অথচ মার্কেট নেগেটিভ। তাহলে এখানে কিন্তু আমরা 4 দিন ধরে একটা জায়গায় প্রাইসটাকে আসতে দেখেছি 28 টাকা 50 পর্যন্ত নেমে গত দিনে এটা 29 টাকা 10 পয়সা একটা ভালো চমৎকার ডোজি ক্যান্ডেল করেছে। তো এই ডোজি ক্যান্ডেল শেষে আজকে এটা প্রায় 2 টাকার কাছাকাছি দাম বেড়েছে। যদি একটা ভ্যালিড রেসিস্ট্যান্স জোন, সেই জোনে এসে কিন্তু ধাক্কা খেয়েছে একটু। তো ভলিউমও মোটামুটি অন্য দিনের চাইতে ডবল করেছে, একটা অ্যাভারেজ ভলিউমের কাছাকাছি পর্যায়ে চলে গেছে আজকে। তো আগামী দিন যদি ভলিউম সহ প্রাইস আর একটু হাইক করে, এমনকি 32 টাকার উপরে যদি ট্রেড হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু এটা আর পিছনে ফিরে তাকাবে না, তাকানোর সুযোগ খুব কম। তখন কিন্তু চ্যানেলও আছে, চ্যানেল ব্রেকআউটের জন্য রেডি হয়ে যাবে। তো নাহিকে আমি অনেক প্রমিসিং ভাবছি, তবে আগামীকাল বাইয়ের জন্য এটা কোনোভাবে সুইটেবল না। এরপরে হচ্ছে মেঘনা লাইফ। এরপরে হচ্ছে মেঘনা লাইফ। মেঘনা লাইফের আমার একটা চার্ট প্যাটার্ন দেয়া আছে, যেটা গ্রুপও আছে, এখানেও হয়তো খুঁজলে পেয়ে যাব মেঘনা লাইফ। তো এই যে মেঘনা লাইফের চমৎকার একটা চার্ট ড্র করা আছে, এগুলো রেডি করা থাকলে সুবিধা। তাহলে এটা ডাউন ট্রেন্ড চ্যানেলের ভিতরেও কিন্তু এখনো প্রাইস আছে, ঘোরাফেরা করছে। তো সেক্ষেত্রে এটারও কিন্তু একটা ভ্যালিড প্রাইস জোন দাঁড়িয়েছে। সেই প্রাইসটা হচ্ছে, আমি কিন্তু একই টাইপের একই প্যাটার্নের শেয়ারগুলোকে বাছাই করে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে 69 থেকে 72 পর্যন্ত এই জায়গাটার মধ্যে প্রতিদিনই শেয়ারটা উপর নিচে যাচ্ছে, উপরে ক্লোজ করছে আর নিচে নামছে না। নিচে যদিও বড় ধরনের একটা সাপোর্ট জোন আছে। তো এই ক্ষেত্রে যে কোনো দিন এটা 73 টাকার উপরে যদি ট্রেড হয়, তাহলে আমরা ধরে নিব যে ডাউন ট্রেন্ড চ্যানেল যেটা ছিল সেটা আবারও ব্রেকআউট করবে। কিন্তু এর আগে 2বার ব্রেকআউট করেছে, 2বার ব্রেকআউট করার পরেও কিন্তু শেয়ারটা টিকেনি। টিকে না টেকার পেছনে 2টা কারণ। একটা হচ্ছে প্রথমবার কিন্তু ব্রেকআউট করেছে হিউজ ভলিউম সহ, তাইলে পড়ে গেল কেন? অ্যাভারেজ ভলিউম তো ছিল, কিন্তু অ্যাভারেজ ভলিউম বলতে বুঝাচ্ছে এখানে যে ভলিউমটা ছিল এটাও সেম, এটাও সেম। তো এখানে যে হাইগুলো আছে সেই হাইয়ের উপরে প্রাইস যেতে হলে ভলিউম আগের যে হাইগুলো ছিল সেগুলো থেকেও বেশি করেছে, তারপরও না টেকার পেছনে ডিক্লারেশন প্লাস আদার্স কিছু রিজন এখানে ছিল, যেটার কারণে প্রাইসটা আবার পড়ে গেছে। এখন যেখানে আমরা আবার দেখতে পাচ্ছি এটার ভলিউম কিন্তু এখন আবার এই লেভেলে আসতে হবে। এই লেভেলে যেদিন আসবে সেদিন কিন্তু এটাকে আর খুঁজে পাওয়া যাবে না, অনেক দূর বেড়ে যাবে। তো চোখ রাখার জন্য শেয়ারটাকে নজরে দিলাম। এরপর আমরা চলে আসবো কাশেম ড্রাইসেলে। কাশেম ড্রাইসেলেরও অবশ্য চার্ট আঁকা আছে, কোনটা ভ্যালিড এটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, এটা ওই দিন যখন আপনাদেরকে অ্যানালাইসিস দিই সেদিনও আমি বলেছি বক্সটা আমি ড্র করে রেখেছি একেবারে ক্রিকেট স্টেডিয়ামের টিভির মতো করে। কারণ হচ্ছে যে টাইপের আমি বক্সটা ড্র করেছি, এটার মূল কারণটাই হচ্ছে এটার
লো প্রাইস হচ্ছে 40, গত 4-5 দিন এই 40-এ কিন্তু এটা আসেনি, এটা 40-এ না এসে এখন আবার উপরের দিকে যাচ্ছে। তো এর আগেও কিন্তু অনেকবার এসে গেছে এই অবস্থা। তা আমরা এটাতে যদি একটা লাইন চার্ট ড্র করি তাহলে কিন্তু আমাদের প্রাইস কিন্তু খুব বেশি দূরে নেই, মানে অনেক নিকট কাছাকাছি জায়গায় আছে। আমি একটু বাঁকা করে আঁকলাম। তো এখানে প্রাইস ছিল 42, এখানে ছিল 44-50। এখন 44-50 পার করতে পারলেই কিন্তু এটা নতুন উচ্চতায় চলে যাবে। তাহলে 42 টাকা 40 পয়সা অলরেডি আছে, 2-3 টাকা বাড়লেই তো এটা ব্রেকআউট করবে। তো সেটা ব্রেকআউট করা খুবই মানে লজিক্যাল, খুব মানে সময় চলে আসছে, যেহেতু আর নিচে যাচ্ছে না। আমার প্রত্যাশা ছিল হয়তো এখানে একবার আসবে, কিন্তু যেহেতু আর আসে না, উপরের দিকে যাচ্ছে, তো এটা দিয়েও চোখ মুখ খোলা রাখতে হবে। কিন্তু এবার যদি চাই এই লাইনটা পার করতে পারে, এটা নিচে আসবে না এবার। তো অলরেডি হেকেনের শীতে দেখা যাচ্ছে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা নিয়েও খুব বেশি আশাবাদী আমি। এরপরে হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্ট নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেক ডাউনে চলে আসবে। এটা শেয়ার বাজারেরই ধর্ম। যখন ভালো ডিক্লারেশন হবে, ভালো ইপিএস দিবে, ভালো এনএভি থাকবে, ক্যাশ ফ্লো থাকবে, ওই শেয়ারকে আমরা প্রত্যাশা করি উপরে যাবে। আবার যখন পাবলিক পছন্দ করবে না, যেমন রাইটের মতো গুরুত্বপূর্ণ একটা ইস্যুজ এখানে জড়িত, তো সেখানে আমরা এখন এটার মূল বাধাটা আমরা দেখতে পাচ্ছি 65-র নিচে যদি নেমে যায়, এই শেয়ারটাকে আসলে খুব বেশি আমরা আপ ট্রেন্ডে পাবো না। একটা কারণে বলছি, এটা আগামী দিন এটার জন্য অগ্নি পরীক্ষা। যে টাইপের করে ক্যান্ডেল নেমেছে, একদিন মাঝখানে দাঁড়িয়েছিল, আজকে হালকা একটু দাঁড়িয়েছে। আগামী দিন যদি 65 টাচ করে উপরে উঠে যায় তাহলে হয়তো কিছু দূর উঠবে, কিন্তু সেটা যৌক্তিকভাবে যে 45 টাকা না 35 টাকা মতো, 45 অথবা 35 আমি দেখলে বলতে পারবো, যে রাইট ইস্যুর জন্য সাবস্ক্রিপশনের টাকা জমা দেওয়ার কথা, এখন সেটা ওভার ভ্যালুড যদি কেউ মনে করে, তাহলে কিন্তু এই শেয়ারটার পতন হতে থাকবে, যেটা আমরা নেটের মধ্যে দেখেছিলাম। তো এগুলোতে একটু সাবধান হতে হবে, সাবধানতা অবলম্বন করবেন। এটা কোনোভাবে আমি বাইয়ের জন্য কাউকে পরামর্শ দিব না আপাতত একটু থাক। আপনাদের অনুরোধের অনেক শেয়ার আছে, সেগুলো অন্য সময় দেখবো, অন্যদিন অ্যানালাইসিস দিব। ধন্যবাদ।